র্যাবের ২০ বছর এবং ক্রসফায়ার বিতর্ক। এবং সর্বশেষ জানাবো, আবার আসছে কৃচ্ছ্রতা নির্দেশনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। র্যাবের ২০ বছর এবং ক্রসফায়ার বিতর্ক। র্যাব প্রতিষ্ঠার ২০ বছর পূর্ণ হয়েছে, কিন্তু গত ২০ বছরের বেশিরভাগ সময় জুড়ে র্যাব নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সরকারের দিক থেকে র্যাবের সফলতা তুলে ধরা হচ্ছে। বুধবার র্যাবের প্রতিষ্ঠা বার্ষিকীর এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, র্যাব বিভিন্ন অপরাধ দমন কিংবা কমানোর ক্ষেত্রে কাজ করেছে। কোথাও তারা অ্যাকশন নিয়েছে, কোথাও সমঝোতা করেছে কিংবা কোথাও বুঝিয়ে কাজ করেছে। এক্ষেত্রে তিনি সুন্দরবনের উদাহরণ তুলে ধরেন। দুর্গম পাহাড়ি এলাকায় র্যাবের অপরাধ দমন নিয়েও তিনি প্রশংসা করেন। ক্রসফায়ার ও জনপ্রিয়তা। ২০০১ সালের অক্টোবর মাস নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় আসে বিএনপি, সাথে ছিল জামায়াতে ইসলামীও। কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি হতে থাকে। ঢাকার রাস্তায় একের পর এক হত্যাকাণ্ড ঘটতে থাকে, যাদের মধ্যে বেশ কয়েকজন ওয়ার্ড কমিশনারও ছিল। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে অপারেশন ক্লিন হার্ট শুরু হয় ২০০৩ সালের অক্টোবর মাসে। এরপর ২০০৪ সালের জানুয়ারি মাসে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার পর আইন শৃঙ্খলা রক্ষার জন্য একটি পদক্ষেপের প্রয়োজনীয়তা অনুভব করেন অনেকে। এমন প্রেক্ষাপটে ২০০৪ সালে ২৬শে মার্চ কার্যক্রম শুরু করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। অবশ্য এর প্রস্তুতি শুরু হয়েছিল আরও আগে থেকেই। র্যাব কার্যক্রম শুরু করার পর সেটি আপাতত জনমনে কিছুটা স্বস্তি এনেছিল। তাৎক্ষণিকভাবে দেশের বিভিন্ন স্থানে অপরাধ কার্যক্রম ও চাঁদাবাজি উল্লেখযোগ্যভাবে কম আসে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের বন্দুক যুদ্ধের সূচনা হয় পিচ্চি হান্নানের ক্রসফায়ারের মধ্য দিয়ে। সে সময় অনেক কুখ্যাত সন্ত্রাসী র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ার রাতারাতি র্যাব জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় কিছু ক্রসফায়ারের পর বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণের ঘটনাও ঘটেছে। বিতর্ক। বাহিনী হিসেবে র্যাব সবচেয়ে সমালোচনার মুখে পড়েছে তথাকথিত ক্রসফায়ারের কারণে। বাংলাদেশি পুলিশের সঙ্গে এর আগেও বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের হতাহতের ঘটনা ঘটেছে। তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন একসময় অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী শুরুর সময় থেকে বিএনপির ক্ষমতার মেয়াদ ২০০৬ সালে শেষ হওয়া পর্যন্ত র্যাবের সাথে বন্দুকযুদ্ধে ৩৮০ জন নিহত হয়েছে। র্যাবের কর্মকাণ্ড তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে। ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত ওয়াশিংটনে যে তারবার্তা পাঠিয়েছিলেন, সেখানে এই চিত্র ফুটে ওঠে। মার্কিন তারবার্তায় বলা হয়েছিল, র্যাবের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে ক্রসফায়ার নামের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যার কারণে পথ ঘাট নিরাপদ হয়ে উঠেছে বলে তারা দাবি করেছে। প্রতিবারের গল্প প্রায় একই রকম। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে। র্যাব নিয়ে বিশ্লেষণে ২৩শে আগস্ট ২০০৫ সালের মার্কিন তারবার্তায় বলা হয়েছে, র্যাবের কোনো সদস্যের বিরুদ্ধে ঘুষ নেওয়া, চাঁদা আদায় করা, এমনকি ডাকাতির অভিযোগও উঠেছে। সেই সময়কার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, যদি কোনো র্যাব সদস্য বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। বিভিন্ন সময় নিয়মিত বিরতিতে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হবার খবর প্রকাশিত হতে থাকে। এসব ঘটনায় সবচেয়ে গুরুতর অভিযোগ ওঠে যে অর্থের বিনিময়ে অন্যের হয়ে হত্যাকাণ্ড চালিয়ে সেটাকে ক্রসফায়ার বলে চালিয়ে দিচ্ছে র্যাব। এই ধরনের একটি বড় ঘটনা প্রকাশ্যে চলে আসে ২০১৪ সালে। নারায়ণগঞ্জে ৭ জনকে হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ডুবিয়ে দেবার অভিযোগ ওঠে। এসব মৃতদেহ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে। খুন হওয়া একজন পৌর কাউন্সিলর নজরুল ইসলামের পরিবার অভিযোগ করে, পুলিশের বিশেষ বাহিনী র্যাব তাকে তুলে নিয়ে হত্যা করেছে। এক সংবাদ সম্মেলনে মিস্টার ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেছিলেন, র্যাবের কর্মকর্তাদেরকে বিপুল পরিমাণ অর্থ ঘুষ দিয়ে তার জামাতাকে খুন করানো হয়েছে। এ ঘটনায় জড়িত র্যাবের একজন সিনিয়র কর্মকর্তা সহ ১৫ জনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট, যদিও বিষয়টি এখনো আপিল বিভাগে নিষ্পত্তি হয়নি। সাবেক পুলিশ প্রধান AKM শহীদুল হক BBC বাংলাকে বলেন, র্যাবের কাজে মানুষ খুশি ছিল এবং অপরাধ দমনের ক্ষেত্রে তারা পুলিশের পাশাপাশি কাজ করেছে। র্যাবের বিরুদ্ধে বিতর্ক আরো
আরো জোরালো হয় 2018 সালে টেকনাফে পৌর কাউন্সিলর ও স্থানীয় যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ একরামুল হকের নিহত হওয়ার ঘটনা নিয়ে রেকর্ড করা অডিও প্রকাশ হওয়ার পর দেশের কিছু সংবাদ মাধ্যমে সেটি প্রকাশও হয়েছিল। সেই অডিওতে শোনা যাচ্ছে যে একরামুল হকের নিহত হওয়ার ঘটনার সময় এবং তার আগ মুহূর্তে ঘটনাস্থলে মোবাইল ফোনে 3 বার কল এসেছিল। শেষ ফোন কলটি রিসিভ হলেও ঘটনাস্থল থেকে ফোনটিতে কেউ উত্তর দিচ্ছে না। যিনি ফোন করেছেন প্রথমে তার কিছুটা কথা আছে, কিন্তু পরে ঘটনাস্থল বা সেই প্রান্ত থেকে একটা ভয়াবহ পরিবেশের চিত্র পাওয়া যায় এই অডিওতে। একরামুল হকের স্ত্রী আয়েশা বেগম তখন বিবিসি বাংলাকে বলেছেন, ঘটনার আগ মুহূর্তে তার 2 মেয়ে প্রথমে মিস্টার হকের মোবাইল ফোনে কল করে তার সাথে অল্প সময় কথা বলেছিলেন। এই কথোপকথনে পরিস্থিতি গুরুতর মনে হওয়ার সাথে সাথে আয়েশা বেগম নিজে ফোন করেন। তার ফোন কলটিও রিসিভ করা হয়, কিন্তু অপর প্রান্ত থেকে কোনো জবাব পাননি। তিনি গুলি এবং ঘটনাস্থলের সব শব্দ শুনতে পেয়েছেন। সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হক মনে করেন, কয়েকটি ঘটনা দিয়ে একটি বাহিনীর পুরো কর্মকাণ্ড বিচার করা ঠিক না। 2-1টা দুর্ঘটনা যে ঘটে নাই তা তো না, দুর্ঘটনা তো 2-4টা ঘটছে। বিতর্কের চেয়ে যে বেশি সফলতা অর্জন সেটা তো খাটো করে দেখে না মানুষ, বলছিলেন মিস্টার হক। রাজনৈতিক ব্যবহার, র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের তুলে নেওয়া। বিশেষ করে 2014 সাল এবং 2018 সালে নির্বাচনের আগে ও পরে এ ধরনের ঘটনার বেশ কিছু অভিযোগ সংবাদ মাধ্যমে এসেছিল। মানবাধিকার সংগঠন মায়ের ডাক এর সানজিদা আক্তার বিভিন্ন সময় অভিযোগ করেছেন 2014 সালে নির্বাচনের আগে তার ভাই ও বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমন এবং আরো কয়েকজনকে র্যাব তুলে নিয়ে যায়। তাদের খোঁজ এখনো পর্যন্ত মেলেনি। র্যাব সবসময় এসব অভিযোগ অস্বীকার করলেও সেটি দেশে বিদেশে মানবাধিকার কর্মীদের কাছে সন্তোষজনক মনে হয়নি। সাবেক পুলিশ প্রধান মিস্টার হক মনে করেন, রাজনৈতিকভাবে ব্যবহারের বিষয়টা অস্পষ্ট একটি বিষয়। রাজনীতিবিদরা যদি ব্যক্তিগত স্বার্থে কোনো বাহিনীর কোনো সদস্যকে ব্যবহার করে সেটা বিচ্ছিন্নভাবে করতে পারে, কিন্তু সেটা তো সার্বিক বিষয় না, বলছিলেন শহীদুল হক। আমেরিকার নিষেধাজ্ঞা অনেকটা আকস্মিকভাবে 2021 সালের 10 ডিসেম্বর আমেরিকার দিক থেকে নিষেধাজ্ঞা দেয়া হয় র্যাব বাহিনী এবং এর 6 জন কর্মকর্তার উপর। সেখানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। বিজ্ঞপ্তিটিতে বলা হয়, বাংলাদেশের বেসরকারি সংগঠনগুলো অভিযোগ করেছে যে র্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 2009 সাল থেকে প্রায় 600টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, 600 এরও বেশি লোকের অদৃশ্য হয়ে যাওয়া এবং নির্যাতনের জন্য দায়। অবশ্য আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর থেকে গত 2 বছরে র্যাবের হাতে ক্রস ফায়ারে নিহত হবার ঘটনা নেই বললেই চলে। র্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়টিকে কালো দাগ হিসেবে বর্ণনা করেন শহীদুল হক। যে কারণ দেখিয়ে স্যাংশন দেওয়া হয়েছে সেটা আমাদের জন্য একটি বদনাম। আবার আসছে কৃচ্ছ্রতার নির্দেশনা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য সরকার নতুন করে কৃচ্ছ্রতা নির্দেশনা জারি করতে যাচ্ছে বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। প্রধানমন্ত্রী ইতোমধ্যে গতকাল মন্ত্রিসভার বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয় ব্যয় সংকোচ নীতি এবং নতুন করে কৃচ্ছ্রতা কর্মসূচির দিকে মনোযোগী হচ্ছে। কোন কোন খাতে ব্যয় সংকোচ কমানো যায় এবং কৃচ্ছ্রতা সাধন কর্মসূচি শুরু করা যায় সে নিয়ে সরকারের নীতি নির্ধারক মহলে আলোচনা শুরু হয়েছে বলে একাধিক দায়িত্বশীল সূচকগুলো নিশ্চিত করেছে। এবং কৃচ্ছ্রতা সাধন কর্মসূচির মধ্যে যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে রয়েছে 1. ব্যয় সংকোচন। সরকার নতুন করে ব্যয় সংকোচন নীতি শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে ব্যয় সংকোচনের একটি নির্দেশনা বিদ্যমান রয়েছে। এর নির্দেশনাটি আরো কঠোরভাবে অনুসরণ করা এবং পাশাপাশি ব্যয় সংকোচনের ক্ষেত্রে আরো কঠোর বিধিনিষেধ আরোপ করার দিকেও সরকার নজর দিচ্ছে বলে জানা গেছে। যে সমস্ত বিষয়গুলো এখন অপ্রয়োজনীয় সে সমস্ত প্রকল্পগুলোকে কাটছাঁট করা বা বন্ধ করা, যে সমস্ত কেনাকাটায় বিলাসিতা রয়েছে বা এই মুহূর্তে তেমন দরকার নয় সে ধরনের কেনাকাটাগুলোকে নিরুৎসাহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 2. জ্বালানির সাশ্রয়। সরকার জ্বালানির সাশ্রয় নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে একাধিক সূত্র জানিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাবে।
জ্বালানি সংকট তৈরি হবে, এটা সরকারের জন্য একটি বাড়তি সমস্যা তৈরি করতে পারে। এরকম অবস্থা থেকে আগাম পদক্ষেপ হিসেবে সরকার বিদ্যুৎ এবং জ্বালানি সম্পদ ব্যয় সংকোচন করতে যাচ্ছে বলে সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে। এর মধ্যে থাকবে লোড ম্যানেজমেন্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।